90% মার্কস তুলতে ব্যর্থ যে সকল মাধ্যমিক পরীক্ষার্থী, তো তাদের জন্য আমি আজকে বলছি যে আজকের লেকচার তাদের জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। এবং কেবলমাত্র গুটি কয়েক কোশ্চেন নিয়ে আমি মাধ্যমিকে ভৌতবিজ্ঞান সাবজেক্টের তোমাদের সামনে সাজেশন নিয়ে এসেছি। তো প্রথম কোশ্চেনটি লক্ষ্য করো, তো দেরি না করে আমরা কোশ্চেনের মধ্যেই পড়ে যাই। তো ফার্স্ট কোশ্চেন কি বলেছে লক্ষ্য করো, যে সার্বজনীন গ্যাস ধ্রুবক কাকে বলে, এসআইতে ইহার মান কত। তোমরা কোশ্চেন নিচে দেখতে পাচ্ছ। তো সার্বজনীন গ্যাস ধ্রুবক কাকে বলবো, দেখো পি ভি ইকুয়ালস টু এন আর টি, এই সমীকরণে আর ইকুয়ালস টু হচ্ছে পি ভি বাই এন টি। যদি এক মোল গ্যাস হয়ে থাকে, এক মোল গ্যাস হয়ে থাকলে আর ইকুয়ালস টু পি ভি বাই টি হয়ে থাকে। সকল গ্যাসের ক্ষেত্রে এই পিভি বাই টি এর মান কি হয়ে থাকে, এক ধ্রুবক হয়ে থাকে, সমান হয়ে থাকে। তো যে কারণের জন্য এই আর চাপের উপরও নির্ভরশীল নয়, রাসায়নিক বিক্রিয়ার উপরে নির্ভরশীল নয়, গ্যাসের ভরের উপরে নির্ভরশীল নয়, এই কারণে এই ধ্রুবককে বলা হয় সার্বজনীন গ্যাস ধ্রুবক। তো এর পরের কোশ্চেন ছিল যে এসআই তে ইহার মান কত, যে আর এর মান কত এসআই ফর্মে, না এসআই তে আর এর মান হচ্ছে 8.314 জুল ইন্টু মোল টু দি পাওয়ার -1 কেলভিন টু দি পাওয়ার -1। তো এই ছিল 11 নম্বর কোশ্চেন। নেক্সট আমরা দেখবো কাউন্টডাউন কোশ্চেন নাম্বার 10। চার্লসের সূত্র, কোশ্চেন নাম্বার 10 বলেছে চার্লসের সূত্র কি ছিল, না চার্লসের সূত্র ছিল ভিটি ইকুয়ালস টু ভি0 প্লাস ভি0 ইন্টু টি বাই 273। তো বলেছে চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার। তো আমরা জানি কি যে পরম শূন্য উষ্ণতায় যে কোনো গ্যাসের আয়তন কত হয়ে থাকে, গ্যাসের আয়তন কত হয়, না ধরলাম আয়তন কত হয়, শূন্য। তাহলে ওই পরম শূন্য উষ্ণতায় গ্যাসের আয়তন যদি শূন্য হয়, তো ফাইনালি এই শূন্য আয়তনটা কাকে বোঝাচ্ছে, না ভি সাফিক্স টি কে। তাহলে এই সমীকরণটায় আমরা 0 ইকুয়ালস টু ভি0 প্লাস ভি0 ইন্টু টি বাই 273 বসিয়ে দেবো। তো আমাকে বলেছে পরম শূন্য উষ্ণতার মান কত, তাহলে কোন উষ্ণতা, ওই টি উষ্ণতাটা আমাকে বার করতে হবে। তাহলে ভি0টাকে যদি এ পাশে নিয়ে আসি, তাহলে মাইনাস অফ ভি0 টি বাই 273। তো ভি0 ক্যান্সেল, তার মানে টি ইকুয়ালস টু -273 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এই উষ্ণতাটাই হচ্ছে পরম শূন্য উষ্ণতার মান। তো নেক্সট কোশ্চেন আমরা দেখবো কোশ্চেন নাম্বার 9। নাম্বার 9 লক্ষ্য করো, যে চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার সংজ্ঞা দাও। যে পরম শূন্য উষ্ণতা কাকে বলে, যে উষ্ণতায় যে কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়, সেই উষ্ণতাকে আমরা বলবো কি, পরম শূন্য উষ্ণতা। এই উষ্ণতার মান কত, -273 ডিগ্রি সেন্টিগ্রেড অথবা 0 কেলভিন, অথবা একে আমরা বলবো 0 কেলভিন। ক্লিয়ার? তো নেক্সট কোশ্চেন নাম্বার 8, যে উষ্ণতার পরম স্কেল অনুযায়ী চার্লসের সূত্রটি প্রতিষ্ঠা করো। উষ্ণতার পরম স্কেল, দেখো চার্লসের সূত্র কি বলেছে, যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন কত, না আয়তন আমি ধরে নিলাম ভি0 বা ভি0। তো টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন কত হবে, ভি সাফিক্স টি। এতটুকু ক্লিয়ার? তো ভিটি ইজিক্যাল টু আমরা কি লিখতে পারি, ভি সাফিক্স টি ইকুয়ালস টু ভি0, চার্লসের সূত্র অনুযায়ী আমি বলছি ভি0 প্লাস ভি0 ইন্টু টি বাই 273। তাহলে একে সুন্দর করে যদি আমি লিখি, ভি0 কমন নিলাম, লসাগু করে নিলাম 273 প্লাস টি বাই 273, এতটুকু লিখতে পারি। আচ্ছা, তো টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, তো আমি যদি বলি T1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, আমি যদি এটা T1 নিতাম, তাহলে ভি সাফিক্স T1 হতো, এটা T1 হতো, এটা T1 হতো। আচ্ছা, T2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন কত হতো, না ভি সাফিক্স T2। তাহলে আমরা কি লিখতাম, ভি সাফিক্স T2 ইকুয়ালস টু ভি0, একই রকম ভাবে 273 প্লাস T2 বাই 273 লিখতাম। তো এটা কোন ফর্মে চলছে, সব সেলসিয়াস ফর্মে চলছে। তাহলে একে যদি আমরা কেলভিন ফর্মে আমরা যদি নিয়ে যাই, কেলভিনে, তো কেলভিনে আমরা কি লিখতে পারি, যে কেলভিন স্কেলে কোনো উষ্ণতা যদি টি হয়ে থাকে, ওই টি উষ্ণতাটা আমরা কি করে পেয়ে থাকি, 273 প্লাস টি করে। সেলসিয়াসের টি উষ্ণতার সাথে 273 যদি আমরা যোগ করে দিই, তাহলে কেলভিন স্কেলে উষ্ণতা পেয়ে থাকি। তেমন করে 273 প্লাস T1 এটা হচ্ছে সেলসিয়াস স্কেলের উষ্ণতা।
তার মানে 273 প্লাস T1 যদি আমরা করি তাহলে সেটা হচ্ছে কেলভিন স্কেলের উষ্ণতা হবে, অর্থাৎ লিখতে পারি V0 ইন্টু T1 বাই 273। একেও তেমন করে আমরা লিখতে পারি V0 T2 বাই 273। আমাকে কোশ্চেন কি বলেছে যে উষ্ণতার পরম স্কেল অনুযায়ী চার্লসের সূত্রটা প্রতিষ্ঠা করতে বলেছে। অর্থাৎ এই দুটো ইকুয়েশনকে, এটা একটা ইকুয়েশন 1 নম্বর, এটা একটা ইকুয়েশন 2 নম্বর, তাহলে ইকুয়েশন 1 বাই যদি 2 করি তাহলে কি পাবো, VT1 বাই VT2 ইকুয়ালস টু V0 T1 বাই 273 ডিভাইড বাই V0 T2 বাই 273। তাহলে 273 ক্যান্সেল, V0 ক্যান্সেল, তাহলে T1 বাই T2। অর্থাৎ আমরা কি লিখতে পারি যে T1 বাই VT2 ইকুয়ালস টু T1 বাই T2। তো তাহলে প্রাথমিক উষ্ণতার আয়তন লবে রয়েছে, অন্তিম উষ্ণতার আয়তন হরে রয়েছে, অতএব V প্রপোর্শনাল টু T, অতএব V বাই T ইকুয়ালস টু ধ্রুবক। তাহলে উষ্ণতার পরম স্কেল অনুযায়ী মানে কেলভিন স্কেল অনুযায়ী চার্লসের সূত্রটা প্রতিষ্ঠা করতে বলেছে, এটাই হচ্ছে তার প্রতিষ্ঠা। ক্লিয়ার? তো নেক্সট আমরা কোশ্চেন নাম্বার 7 দেখব, যে গ্যাসের অণুগুলির গতিশীলতার পক্ষে দুটি যুক্তি। তো গ্যাসের অণুগুলো যে গতিশীল তার দুটো যুক্তি কি, এক হচ্ছে কি না ব্যাপন প্রক্রিয়া, যাকে আমরা ডিফিউশন বলবো, দ্বিতীয় হচ্ছে কি গ্যাসের চাপ। তো ব্যাপন প্রক্রিয়া আমরা কি দেখতে পাই, যে ঘরের মধ্যে কোনো যদি সুগন্ধি গন্ধ থাকে তো এক স্থান থেকে আরেক স্থানে ছড়িয়ে পড়ে, এর থেকে আমরা বুঝতে পারি যে গ্যাসের অণুগুলি গতিশীল। দ্বিতীয় হচ্ছে কি যে গ্যাসের চাপ, যে কোনো একটা আবদ্ধ পাত্রের মধ্য থেকে যদি আমরা ফু দিয়ে হাওয়া যদি আমরা প্রবেশ করাই বা টেনে নিই তাহলে আমরা কি দেখি যে ওই পাত্রটা কি হয়ে যায়, দুমড়ে মুচড়ে যায়। তাহলে এর মানে কি যে বাহ্যিক গ্যাসগুলো ওই পাত্রের উপরে বল প্রয়োগ করছে, তাহলে ওই বলটা আছে কি অ্যাকচুয়ালি চাপ প্রয়োগ করছে। তো এর থেকে আমরা বুঝতে পারি যে চাপ কি করে প্রয়োগ করছে, অণুগুলো গতিশীল না হলে চাপ কি করে প্রয়োগ করবে। তো এর থেকে বুঝতে পারি গ্যাসের অণুগুলি গতিশীল। তো কোশ্চেন নাম্বার 6 দেখব, বয়েলের ও চার্লসের সূত্র দুটির সম্মিলিত গাণিতিক রূপটি প্রতিষ্ঠা করো। দেখো বয়েলের সূত্র থেকে আমরা কি পেয়েছি, যে বয়েলের সূত্র কি বলছে না, সূত্র বলছে V প্রপোর্শনাল টু 1/P। চার্লসের সূত্র কি বলছে, চার্লসের সূত্র কি বলছে যে V প্রপোর্শনাল টু T। তাহলে এই দুটো সমীকরণকে যৌগিক ভেদের নিয়ম অনুসারে আমরা কি বলতে পারি, V প্রপোর্শনাল টু T/P। তাহলে একে আমরা বলতে পারি PV ইকুয়ালস টু এখন না দিয়ে সমানুপাতিক চিহ্ন রাখলাম, PV সমানুপাতিক T। তাহলে PV ইকুয়ালস টু KT বলতে পারি। তাহলে K হচ্ছে কি সমানুপাতিক ধ্রুবক, তাহলে PV বাই T ইকুয়ালস টু K। তাহলে K হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। তাহলে ওই গ্যাসটার ক্ষেত্রে লিখবে এরকম, ওই গ্যাসের ক্ষেত্রে চাপ P1, আয়তন V1, উষ্ণতা T1 করলে আমরা কি লিখতে পারি না K ইকুয়ালস টু P1 বাই V1 বাই T1। ক্লিয়ার? ওই পুনরায় লিখবে এরকম, পুনরায় ওই গ্যাসের ক্ষেত্রে চাপ P2, আয়তন V2, উষ্ণতা যদি T2 করা হয় করলে তাহলে আমরা কি পাবো, যে K ইকুয়ালস টু P2 V2 বাই T2 পাবো। তাহলে এই দুটো ইকুয়েশনকে তুমি লক্ষ্য করো যে দুটো লেফট হ্যান্ড সাইড সমান, তো রাইট হ্যান্ড সাইড কি হবে, ইকুয়াল হবে। অতএব P1 বাই V1, P1 V1 বাই T1 ইকুয়ালস টু P2 V2 বাই T2। তাহলে এই সমীকরণ ধরে অঙ্ক হয়ে এসে থাকবে, আর এই সমীকরণটি হচ্ছে কি বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয় সূত্র। তো আজকের মতো এতটুকুই থাকলো। তো নেক্সট যার 5টা কোশ্চেন বাকি থাকছে তো পরের সিরিজে আমি নিয়ে আসছি।